একটি পরিবার অথবা একজন মানুষ নামেই অপরাধী। একের পর এক মিথ্যা মামলা, বছরের পর বছর হয়রানি, রয়েছে অর্থ আদায় আর অন্যের সম্পত্তিও দখলের আকাঙ্ক্ষা। সবকিছুর পেছনে একই নাম, সাইফুল ইসলাম বাহার। কে এই বাহার? আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রছায়া থেকে কিভাবে গড়ে তুলেছে ভয়ঙ্কর প্রতিহিংসার সিন্ডিকেট? রাজীব ঘোষের অনুসন্ধান। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। তার বাবা আবু হানিফ রামগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শুধু বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় শিকার হয়েছেন নির্যাতন, জেল জরিমানার। নোয়াখালী নয়, ঢাকার সিএমএম আদালত এবং বিভিন্ন জেলা আদালতে মামলা করা হয় কমল ও তার বাবার নামে। ভুক্তভোগীদের অভিযোগ, সব মামলারই বাদী সাইফুল ইসলাম বাহার, তার আপন ভাই এবং সহযোগীরা। সাইফুল ইসলাম বাহার গণদের অপকর্ম এবং তারা যাতে আর বাংলাদেশের কোনো মানুষের এইভাবে মিথ্যা ষড়যন্ত্র করে হেনস্থা এবং ক্ষতিগ্রস্ত করতে না পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে। নোয়াখালী এবং ঢাকার সব মামলাতেই নাম এসেছে সাইফুল ইসলাম বাহারের। কে এই বাহার? স্থানীয় লোকজন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন ফৌজদারি অপরাধের দায়ে 2009 সালে রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম প্রকাশ পায়। মাদক বিক্রির সময় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন বাহার। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করে মিথ্যা মামলা দিয়ে বহু মানুষকে হয়রানি করেন বাহার। 2023 সালে নোয়াখালী 3 থেকে নৌকার প্রার্থীর পক্ষে নিজের ছবি দিয়ে চালান প্রচারণা। তবে 2024 সালের 5ই আগস্টের পর নিজের অবস্থান বদল করেন বাহার। পরিচয় বদলালেও মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করার অভ্যাস পরিবর্তন করতে পারেননি তিনি। অভিযোগ আছে, বাহার রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মল এবং অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ও দোকান মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বহিষ্কৃত কর্মকর্তা নাসির উদ্দিন দুলালের প্ররোচনায় জুলাই গণহত্যা ও অন্যান্য ঘটনায় 9 জনকে 28টি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে যুক্ত করেছেন। অভ্যুত্থানের সময় 5ই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রিয়াজ। তার স্ত্রী ঢাকার আদালতে মামলা করেন গত বছরের নভেম্বরে। কিন্তু একই ব্যক্তির নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত বছরের অক্টোবরে এবং রাজধানীর ভাটারা থানায় চলতি বছরের মে মাসে আরও 2টি হত্যা মামলা করা হয়। ভাটারা থানার মামলাতে আসামি করা হয় ইসমাইল হোসেন প্রধানিয়া সহ ফরচুন মার্কেট ও অ্যাপার্টমেন্টের বিভিন্ন সদস্যকে। সেই মামলায় ইসমাইল হোসেন প্রধানিয়া এখনও কারাগারে। এক মামলায় জামিন হলে আরেক মামলাতে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। অনুসন্ধানে ভাটারা থানা এবং ফতুল্লা থানার মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি। ভাটারা থানার মামলার তদন্তের সময় এক ঘটনায় 3টি মামলা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। আমরা যে ঠিকানা ইউজ করছে সেই ঠিকানায় চিঠি পাঠাই, প্রকৃত বাদী এসে হাজির হয়। ওটা চিঠি পাঠায়, একই বাদী এসে হাজির হয়। তখন বাদী এখানে বলে যে না, এই মামলাটা এই সিগনেচার আমার নাম। যখন আমরা বুঝতে পারছি মামলাটা ভুয়াবাদী করছে, তারপর থেকে কিন্তু আমাদের আর কোনো আসামি এই মামলায় অ্যারেস্ট করা হয়নি। রাজধানীর ডেমরা মাদ্রাসা রোডের বাসায় কথা হয় যাত্রাবাড়িতে নিহত রিয়াজের স্ত্রীর সাথে। বললেন, নারায়ণগঞ্জ এবং ভাটারার মামলার বিষয়ে কিছুই জানতেন না। যাদের আসামি করা হয়েছে তাদেরও চিনেন না। 8-10 জন আসামি আমার বাসায় আসে। আসার পরে অনেক কান্নাকাটি করে। পরে আমি বলি যে মামলা আমি করি না, ওই মামলাতে আমি চাই না কোনো সাধারণ মানুষ শাস্তি পাক। শুধু শুধু এই যে মানুষগুলোরে হয়রানি করতেছে, জেল খাটাইতেছে, এটা তো ঠিক না। তাদের বিচার হবে। প্রধানিয়া পরিবারের অভিযোগ, কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা না থাকলেও তাকে স্বেচ্ছাসেবক লীগ, রমনা থানার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে আদালতে। এমনকি যদি ঠিক থাকতো তাহলে তো দুলালের মতো মানুষগুলা আমাদের মতো সাধারণ মানুষদেরকে হয়রানি করার সুযোগটাই পাইতো। আইনের লোকদের কাছে, সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনারা সঠিক তদন্ত করে তারপর কাজ করুন। খোঁজ নিয়ে দুলালের ফ্ল্যাটে কাউকেই পাওয়া যায়নি। সংবাদকর্মী পরিচয় দিয়ে ফোন করা হলে নিজেকে ভিন্ন নামে পরিচয় দেন। ভাই, আমার নাম রাজীব, আমি ডিবিসি নিউজের রিপোর্টার। সরি, রং নাম্বার। এটা হয়তো বা উনি চালাতো, উনি চালাচ্ছে না। আমি বলতেছি রং নাম্বার। আপনার নাম কি? ইয়াসিন আরাফাত।
এই বিষয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে। ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত না হয় অথবা এই মামলায় এজাহারনামী হিসাবে কেউ অযথা হয়রানির শিকার না হন, এগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এই জমির মালিক নাজমা বেগম একসময় ভাড়াটিয়া সাইফুল ইসলাম বাহারের 12 কোটি টাকার চেক জালিয়াতির মামলায় 2012 থেকে বৃদ্ধ নাজমা বেগম নিয়মিত আদালতে হাজিরা দিতেন। 2022 সালে তিনি মারা যান। মারা যাওয়ার পর এই পরিবারের বিরুদ্ধে আরও 4টি মামলা করা হয়, যার কোনোটির বাদী বাহার, আবার কোনোটি বাহারের সহযোগী। মূলত আমরা এই আইনের প্রতিকার চাই, এই আইন থেকে বাঁচতে চাই। আমরা এই সাইফুল ইসলাম বাহারের কাছ থেকে আমরা মুক্তি চাই, বাঁচতে চাই। এইসব মামলায় জেল না খাটানোর শর্তে চাঁদাও দাবি করেন বাহার ও তার স্ত্রী। তোমার মারে আমি অ্যারেস্ট করাবো না, জেল খাটাবো না, এই কথাটুকু রক্ষা করার জন্য আমার যতটুকু জান প্রাণ দিয়ে হইলো আমার করতে হবে। ওই 1 লাখ টাকা লইয়া তুই আমারে দে, আমি আমার মতো করে কাজগুলো করি। 5 লাখ টাকা এই অ্যাকাউন্টে দিয়ে দেন, পরে লিখিত যা হওয়ার ওটা পরে আমরা করবো না, ঠিক আছে? কারণ সামনে তো ডেট কাছে যেতেছে, কাজ শুরু করতে হবে। এর মধ্যে 2টি মামলায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নামও যুক্ত করে দেন সাইফুল ইসলাম বাহার। আমাকে যেসব বিষয়গুলো ওয়াচ করা হচ্ছে, যেগুলো ফোকাস করা হচ্ছে, সেইগুলাতে আমার কোনো লাইবিলিটিস নাই। আমার তেজগাঁও আমার একটা অফিস আছে এই যে কলোনি বাজারে, সেখান থেকে বাঁচার জন্য আমি শুধু হয়তো আওয়ামী লীগের কারো আমি সহায়তা চাইছি, ন্যায় বিচার চাই। ফয়সাল ইনাম কমলের বিরুদ্ধে তো আমাদের এলাকা ভিত্তিক মামলা চলে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নামে মামলা দিয়েছি, তারা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। আপনি পুলিশের বিরুদ্ধেও মামলা করেছেন? হ্যাঁ, পুলিশ আমার বিরুদ্ধে তো মাদক মামলা দিয়েছে, সেজন্য আমি পুলিশের বিরুদ্ধে মামলা করেছি। আমি তো একজনের কাছে বিচার প্রার্থী হইতেই পারি। মিথ্যা মামলায় জেল, সামাজিকভাবে অপদস্থ, অপমান, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, সবই হচ্ছে এক ব্যক্তি ও তার সিন্ডিকেটের কারণে। এদের কি আইনের আওতায় আনার কোনো উপায় নেই? প্রশ্ন ছিল এক জ্যেষ্ঠ আইনজীবীর কাছে। আপনি যদি ফলস কোনো মামলা করেন, তার জন্য আপনার 182 সিআরপিসিতে আপনি যদি ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সিকে কোনো ফলস ইনফরমেশন দেন, তার জন্য কিন্তু আপনার সেখানে শাস্তির বিধান আছে। এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। প্রিভেন্টিভ ডিটেনশন এটা 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে আছে। সেইটার আন্ডারে তাদেরকে কাজ নিতে হবে, যে সোসাইটিকে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যাটলিস্ট কিছুদিনের জন্য তাদেরকে আটক রাখতে হবে। তাদেরও তো অ্যাডভাইজারি বোর্ডের কাছে আসবে, সেখানে তো জুডিশিয়ারির লোক থাকে, এক্সিকিউটিভ থাকে, তারা দেখবে যে হ্যাঁ এই ধরনের লোককে জেলখানার বাইরে রাখা ঠিক হবে কিনা। আদালত শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিলেও ভুক্তভোগী ও তার আইনজীবী ঢাকা সিএমএম আদালতে সংশ্লিষ্ট রেজিস্ট্রারে কোনো তথ্য খুঁজে পাননি। তারা অভিযোগ করেন আদালতের আদেশনামাও গায়েব করে দিয়েছেন সাইফুল ইসলাম বাহার। ন্যায় বিচারের আশায় আদালতে দ্বারস্থ হওয়া মানুষরাই যখন আইনকে ভয় পায়, তখন খুব সহজেই বোঝা যায় আমাদের প্রশাসন, আইন এবং সমাজ এই মামলা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই ক্ষমতার উৎস কোথায়? রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।